গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাঞ্জলি ব্লগ। তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন গাড়িতে করে যাব। কোথায় যাব সেটা আমার বাবা তোমাদেরকে বলবে। কুচবিহার রাজবাড়ি যাচ্ছি, ওখান থেকে যাব সাগরদিঘি, সাগরদিঘি থেকে জল্পেশ মন্দির হয়ে ফিরব। লাটাগুড়ি থেকে কোচবিহারের দূরত্ব প্রায় 101 কিলোমিটার। সময় লেগেছিল 2 ঘন্টা 35 মিনিট। কোচবিহার রাজবাড়ির পাশে একটি পার্কিং রয়েছে, সেখানেই আমাদের গাড়ি পার্ক করা হলো। এরপর আমরা যাব মদনমোহন বাড়ি। সেখানে গাড়ি যাবে না, টোটো নিয়ে তারপর যাব। রওনা দিলাম মদনমোহন বাড়ির উদ্দেশ্যে। কথিত আছে 1889 সালে তৎকালীন মহারাজা নৃপেন্দ্রনারায়ণ কোচবিহার শহরের কেন্দ্রস্থলে এই মদনমোহন বাড়ি নির্মাণ করেন। 1890 সালে 21শে মার্চ রাজমাতা নিশিময়ী দেবী মদনমোহন বাড়ির উদ্বোধন করেন। এই মন্দিরে দেবতাদের মধ্যে রয়েছেন ভগবান মদনমোহন, মা কালী, মা তারা এবং মা ভবতারিণী। তবে এই মন্দিরের মদনমোহন দেব কোচবিহারের মানুষের প্রাণের ঠাকুর। ইনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। কোচবিহার রাজ পরিবারের কুলদেবতা হলেন মদনমোহন দেব। এখানে মদনমোহনের পাশে শ্রী রাধিকার কোনো মূর্তি নেই। মূল মন্দিরের পূর্ব দিকের কক্ষে ভগবান মদনমোহনের বাম দিকে মা কাত্যায়নী, মা জয়তারা এবং মা অন্নপূর্ণার মূর্তি আছে। মূর্তিগুলি রূপোর খোদাই করা সুন্দর সিংহাসনে রাখা আছে। মহারাজা হরেন্দ্র নারায়ণ 1831 সালে আনন্দময়ী কালী মূর্তি প্রতিষ্ঠা করেন। মন্দিরের পশ্চিম দিকের কক্ষে মদনমোহনের ডান দিকে প্রায় 4 ফুট লম্বা মূর্তিটির অবস্থান। মন্দিরের চারপাশে দেওয়ালের ধারে রয়েছে ছোট ছোট টিনের চাল দেওয়া ঘর। রাসমেলার সময় বিভিন্ন মূর্তি বসানো হয়ে থাকে এই ঘরগুলিতে। মন্দিরে প্রবেশের পর ডান দিকে পাথরে বসানো রয়েছে শিব পার্বতীর দুটি মূর্তি। দীর্ঘ সময় ধরে এই মূর্তি দুটি এখানেই দেখতে পাওয়া যায়। এটি হলো কাঠামিয়া মন্দির। মদনমোহন মন্দিরে যাবতীয় মাটির মূর্তির কাঠামো পূজা এই কাঠামিয়া মন্দিরেই হয়। এই মন্দিরে দুর্গাপুজো হয়ে থাকে। এই মন্দিরে পূজা দিতে হলে 10 টাকা মূল্যের টিকিট কেটে তবে পূজা দিতে হয়। মন্দির খোলার সময় 9টায় এবং বন্ধ হওয়ার সময় রাত্রি 8টা। মন্দির থেকে বেরিয়ে একই টোটো করে চলে এলাম কোচবিহার রাজবাড়ি। কোচবিহার রাজবাড়ি ভিক্টর জুবিলি প্যালেস নামেও পরিচিত। 1887 সালে মহারাজা নৃপেন্দ্রনারায়ণের রাজত্বকালে রাজবাড়িটি নির্মাণ করা হয়। ইটের তৈরি ভবনটি লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি। রাজবাড়ির সামনে রয়েছে এক বিশাল চওড়া রাজপথ, যার দুই ধারে নানা রকমের গাছের সম্ভার দেখতে পাওয়া যায়। ভিতরে একটি ছোট্ট সুন্দর সুসজ্জিত উদ্যান, একটি পুকুরও রয়েছে। পুকুরটিতে মাছের সাথে সাথে কচ্ছপও দেখতে পেলাম। রাজবাড়িতে ঢোকার প্রবেশ মূল্য হলো 20 টাকা। রাজবাড়ির প্রধান গম্বুজের নিচে রয়েছে রাজসভা কক্ষ এবং মেঝেতে রয়েছে অদ্ভুত নকশা, যার অর্থ সত্যের জয় হোক। ঘরটিতে কোচ রাজা মহারানীদের বেশ কিছু পুরানো ছবিও আছে। রাজবাড়িতে রাখা আছে একটি হাতির মাথা, যা মনে করিয়ে দেয় শিকারী রাজাদের কথা। এর সঙ্গে বেশ কিছু শিকারের চিত্র দেখা গেল। দোতলায় আছে বিলিয়ার্ড রুম। রাজাদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র এই ঘরে রাখা আছে। হাতিয়ার কক্ষে রয়েছে তীর, বর্শা, যুদ্ধের দামামা, ঢোল, মহারাজার তলোয়ার, আরও কত কি। এছাড়াও রয়েছে শাহী শিলমোহর, সোনার উপর জিনিসপত্র দিয়ে সুসজ্জিত একটি ঘর। আগ্নেয়াস্ত্র কক্ষে রয়েছে আমেরিকা ও লন্ডন থেকে তৈরি করে আনা বিভিন্ন বন্দুক, যা শুধু রাজা নয় ব্রিটিশরাও ব্যবহার করতেন। দেবী কক্ষে আছে বিভিন্ন দেবী মূর্তি। আরেকটি ঘরে আছে কোচবিহারের ভাষালিপি জনবসতির ছোঁয়া।
পোশাক, গয়না, তাদের নিয়মিত ব্যবহারিক জিনিস এসব। এছাড়াও রয়েছে ড্রেসিং রুম, শয়নকক্ষ, বৈঠকখানা, ডাইনিং রুম, গ্রন্থাগার, পোশাকখানা, লেডিস গ্যালারি, আরও কত কী। সব মিলিয়ে মোট 50টিরও বেশি কক্ষ এই রাজবাড়িতে রয়েছে। ঐতিহাসিক নিদর্শনকে চোখের সামনে দেখলে প্রাচীন ইতিহাসের যে স্পর্শ, যে অনুভূতি আর লাভ এখানে করা যায় আসার আগে তা অবশ্যই রোমাঞ্চকর। নিজেদের ব্যাগে যদি এটা ছোট মুখে বলে চকলেট বা ভাষায় কোনো প্রকাশ করা প্যাকেট সম্ভব জাতীয় নয়। কিছু থাকে, অবশ্যই সেটা বাইরে যদি গাড়ি নিয়ে আসেন তো গাড়িতে রেখে আসতে পারেন বা বাইরে বার করে রেখে আসতে পারেন, কারণ এখানে আসলে সব ফেলে দেবে বাইরে। তো ফেলে দেওয়ার থেকে আমার মনে হয় জিনিসগুলো এখানে না নিয়ে আসাই ভালো। তো এটাই বলার ছিল। আর আমাদের বাচ্চাদের চকলেট ছিল, সেগুলো সব ফেলে দিতে হয়েছে। বাচ্চা প্যাকেজিং কিছু খাবার ছিল বাচ্চাদের, সেগুলো ফেলে দেওয়া হয়েছে। তো এটাই বলার ছিল। কোচবিহার রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এলাম ময়নাগুড়িতে। সেখানে দেখব জল্পেশ্বর ধাম এবং জটিলেশ্বর মন্দির। প্রথমে গিয়ে পৌঁছলাম জটিলেশ্বর মন্দিরে। কোচবিহার থেকে গাড়ি করে মন্দিরটির দূরত্ব প্রায় 2 ঘন্টা। এসে পৌঁছলাম মন্দিরে। সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন তীর্থক্ষেত্র। তার মধ্যে জটিলেশ্বর ধাম হলো অন্যতম ও প্রাচীনতম। জানা যায় প্রায় 1500 বছর আগে গুপ্ত বংশের শাসনকালে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের মতে মন্দিরটি অত্যন্ত জাগ্রত। এই মন্দিরে প্রবেশ করার জন্য কোনো রকম মূল্য বা প্রণামী নেওয়া হয় না, কোনো টিকিটেরও ব্যবস্থা নেই। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেছিল, তাই মন্দির চত্বরটি বেশ ফাঁকা ফাঁকাই ছিল। আমরা নিজেদের মতন ঘুরে ঘুরে মন্দিরটা দেখছিলাম। পাথরের উপরে খোদাই করা দেবদেবীর মূর্তিগুলো তাদের প্রাচীনত্বের পরিচয় দেয়। জটিলেশ্বর মন্দিরে প্রণাম করে রওনা দিলাম জল্পেশ মন্দিরে। জটিলেশ্বর মন্দির থেকে জল্পেশ মন্দিরের দূরত্ব প্রায় 15 থেকে 20 মিনিট। মন্দিরের সামনে এখানে যাত্রাপালা হচ্ছিল, দাঁড়িয়ে একটু দেখে নিলাম। এবার চলে এলাম জল্পেশ্বর মন্দিরে। এই মন্দিরটিও উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটি মন্দির। ময়নাগুড়ি থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে জর্দা নদীর ধারে এই মন্দিরটি অবস্থিত। ভ্রামরী দেবী সতীপীঠের ভৈরব হলেন বাবা জল্পেশ। টিকিট কেটে তারপর আপনাদের দর্শন করতে হবে। আর এখানে দেওয়া আছে বিভিন্ন রকমের চার্ট, যেখানে গাড়ি থেকে শুরু করে সমস্ত বিষয়, বিবাহ টিবাহ অনেক কিছু এখানে রয়েছে। সমস্ত বিষয়ের জন্য আলাদা আলাদা রেট আছে, সেইগুলো অনুযায়ী এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। মন্দির থেকে ফিরতে প্রায় সন্ধে হয়ে এসেছিল। তারপর সবাই ডিনার সেরে নিলাম। আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কাল সকালে ট্রেন। বারান্দা দিয়ে দেখলাম অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। জঙ্গলে বৃষ্টির মজাই আলাদা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টির মজা নিলাম। এখান থেকে টোটো করে স্টেশন অবধি যাবো, দেন স্টেশন থেকে আমরা আবার ট্রেনে করে আবার এনজেপি যাবো। এনজেপি থেকে আমাদের আজকে ট্রেন। তো সব লাগেজ প্যাকিং করা কমপ্লিট, কিছু নিয়ে নিচে চলে গেছে, আবার কিছু যাবে। আর তো সব গোছান গাছান কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরোবো। হ্যাঁ, পুরো ফাঁকা, স্টেশনটা পুরো ফাঁকা।
মালগাড়ি দাঁড়িয়ে আছে, বৌদি আসছে, পুরো ফাঁকা স্টেশনটা। প্রায় 1.5-2 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। প্রায় না, 2 ঘন্টা। ওই 2 ঘন্টায় আমরা এখানে এসেছি 1টা নাগাদ এসেছি, এখন বাজে 3টে। তো এখনো ট্রেনের কোনো 1টা নাগাদই তো এসেছি। কটা এসেছি? 12টা 10-15 এসেছি। যাই হোক, 3 ঘন্টা হতে চললো, আমরা এখনো স্টেশনেই দাঁড়িয়ে আছি, লাটাগুড়ি স্টেশনে। দেখো, লাটাগুড়ি স্টেশনে এখনো দাঁড়িয়ে আছি, ট্রেনের কোনো পাত্তা নেই। আমাদের আবার ওদিকে 8টা নাগাদ আমাদের ট্রেন আছে শিলিগুড়ি থেকে, না এনজেপি থেকে। আমরা এখান থেকে যাব শিলিগুড়ি, সেখান থেকে আবার কিছুতে করে যাব, গিয়ে তারপরে আজ যে কি হতে চলেছে ভগবানই জানে। টাইম তো আছে 4:30 শিলিগুড়ি ঢুকিয়ে দিলে। আমরা অনেকেই জানি না যে লাটাগুড়ি থেকে যে ট্রেনটা আসে সেই ট্রেনটা নিউমাল জাংশনে এসে বিয়ের মতো টার্ন করে। আমি যখন এই ট্রেনে চলছি, আমি তো ভেবেছিলাম যে ট্রেন বোধহয় সত্যিকার আবার লাটাগুড়িতে নিয়ে যাচ্ছে, কিন্তু তারপর দেখলাম না, যে লাইনটা চেঞ্জ করে অন্য আরেকটা লাইন দিয়ে আমাদেরকে শিলিগুড়ি চলে যাচ্ছে। হেসে পৌঁছালাম জলপাইগুড়ি স্টেশন। এখান থেকে সরাইঘাট এক্সপ্রেসে করে আমরা হাওড়া পর্যন্ত যাব। ট্রেন ছিল 8টার সময়, কিন্তু স্টেশনে এসে শুনি ট্রেন লেট আছে। আর কি করা যাবে, স্টেশনের মধ্যে বসে রইলাম। তারপর ট্রেন এলো রাত্রি 9:30টার সময়। যথারীতি একে একে ট্রেনে উঠে পড়লাম। পরদিন সকালেও একই রকমভাবে ট্রেন লেট করলো হাওড়া পৌঁছাতে। পৌঁছানোর কথা ছিল 5টায়, পৌঁছালাম গিয়ে 7:30টায়। এরপর একে একে ট্রেন থেকে সবাই নেমে পড়লাম। মা বাবারা যাবে বারাসাত পর্যন্ত, আর আমরা লেক টাউন পর্যন্ত। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে ওলা ক্যাব করে নিলাম, তারপর যে যার বাড়ি চলে গেলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভুল ত্রুটি যা হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য